হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য সায়েন্স টেক চ্যানেল। আগের দিন আমরা পড়েছিলাম বোরস মডেল এবং তার 3টে স্বীকার্য পড়েছিলাম। এখানে যে লাস্ট স্বীকার্য ছিল 3 নম্বর স্বীকার্য, সেখানে আমাদের সেটা থেকে তোমাদেরকে বলেছিলাম ব্যাখ্যা করতে যে হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রাম ছিল সেটার ব্যাখ্যা কীভাবে করবে। চলো আজকে সেটাই আমরা শুরু করি। দেখো, আমরা রাদারফোর্ডের যে মডেল ছিল, রাদারফোর্ডের মডেলে যেটা বলেছিল আমাদের যে এই ধরো আমাদের একটা পরমাণু আছে যার নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রন বাইরে থেকে ঘুরছে কন্টিনিউয়াস প্রসেসে। সেখান থেকে কী বেরোচ্ছিল? লাইন স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছিল না, লাইন স্পেকট্রাম তৈরি হচ্ছিল। তো সেটার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি। কিন্তু বোরের এই মডেলটা যেটা আমরা এইমাত্র পড়েছি, আগের দিন পড়েছি, এটাতে কি বলেছে যে বিভিন্ন ধরনের পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তর আছে, যেটা আমরা আগের দিন বোঝাচ্ছিলাম 5, 10, 15, 20, 25, ধরো 30, যেটা বলছিলাম। যদি আমরা কোনো এক্সটার্নাল এনার্জি কোনো অ্যাটমকে দিয়ে থাকি, তাহলে ইলেকট্রন এক্সাইটেড হবে এবং যতক্ষণ না পর্যন্ত নেক্সট লেভেলের এনার্জি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাম্প করে উপরকে উঠবে না। এবার ভাবো, যদি আমি এনার্জি সোর্সটাকে বন্ধ করি, তখন ইলেকট্রন আবার কিন্তু গ্রাউন্ড স্টেটে কিন্তু ফিরে আসবে। তো যখন ফিরে আসছে, তখন কিন্তু সে এনার্জি একটা রিলিজ করছে। এবার যখন ফিরে আসবে, তখন কিভাবে ফিরে আসছে? ধরো 25 পর্যন্ত উঠেছে, এই স্টেট পর্যন্ত উঠেছে। এই স্টেট থেকে যখন ফিরে আসছে, তখন ও একটা একটা করে স্টেপ 20-তে, 15-তে, 10-এ, 5-এ এইভাবে নামতে পারে, অথবা 20 থেকে ডাইরেক্ট পুরো এনার্জি লস করে 5 পর্যন্ত নামতে পারে, অথবা 20 থেকে ধরো ডাইরেক্ট কিছুটা এনার্জি লস করে 15 পর্যন্ত নামতে পারে, 25 থেকে। তো যখন এইভাবে নামবে, সেই সময় ও একটা শক্তিটাকে তরঙ্গের আকারে রিলিজ করবে। ঠিক আছে, রিলিজ করবে। সেই সময় কিন্তু আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী কিন্তু আমরা পাবো। তো এই রেখা বর্ণালীগুলো যখন আমরা স্পেকট্রোমিটার বা বর্ণালী বীক্ষণ যন্ত্রে যখন আমরা মেপে দেখছি, তখন সেখানে কিছু কিছু নাম পাচ্ছি। মানে এই বর্ণালীগুলোকে কিছু কিছু নাম পাওয়া যাচ্ছে, এবং সেই নামগুলো বিভিন্ন বিজ্ঞানীদের নাম অনুযায়ী, যারা যারা এই স্পেকট্রোস্কোপির সাহায্যে এগুলোকে দেখেছিল। তো পরপর আমাদের নামগুলো মনে রাখতে হবে। তার কারণটা আমরা পরে জানছি যে কেন পরপর মনে রাখতে হবে। তো তার আগে নামগুলো তোমাদেরকে বলি। নামগুলো মনে রাখার সোজা উপায় হচ্ছে লো ব্লাড প্রেশার হাই, LBP, লো ব্লাড প্রেশার হাই। তো এল বলতে তোমাদেরকে মনে রাখতে হবে লিম্যান, বি বলতে মনে রাখতে হবে বামার, পি বলতে মনে রাখতে হবে তোমাদেরকে প্যাসেন, তারপরে যে বিটা আসবে সেটা মনে রাখবে ব্র্যাকেট, তারপরের পিটাতে হবে ফুন্ড, আর এইচ বলতে আমরা মনে রাখতে হবে হামফ্রিস। এটা কিন্তু আমাদেরকে পরপর মনে রাখতে হবে। এবার দেখো, লিম্যানের ক্ষেত্রে কখন হবে? যখন কোনো অ্যাটম, আমাদের অ্যাটমের ক্ষেত্রে কতগুলো শক্তি স্তর আছে? 7টা বা 7টা কক্ষপথ আছে। যখন ইলেকট্রন এক্সাইটেড হওয়ার পর যেখান থেকে হোক, সে 7 নম্বর থেকে হোক, 6 নম্বর থেকে, যেখান থেকে হোক, যদি 1 নম্বর কক্ষপথে নেমে আসে তখন হয়ে যাবে লিম্যান, যদি 2 নম্বর কক্ষপথে নেমে আসে তখন হয়ে যাবে বামার, 3 নম্বরে যদি নেমে আসে কক্ষপথে তখন হবে সেটা প্যাসেন, 4 নম্বরে যদি আসে তখন হয়ে যাবে ব্র্যাকেট, 5 নম্বরে হবে ফুন্ড, আর 6 নম্বরে হবে হামফ্রিস। এই রিলেটেড পরমাণুর যেই হচ্ছে আমাদের তরঙ্গগুলো পাবো, সেই তরঙ্গগুলোর কম্পাঙ্ক যদিকে মিউ বার ধরি, সেটা সূত্র হচ্ছে আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এই সূত্রটা তৈরি করেছিল আমাদের বিজ্ঞানী বামার। পরে লিম্যান, প্যাসেন, ব্র্যাকেট যারা ছিল, তারাও কিন্তু যখন মানে এক্সপেরিমেন্ট করে দেখছিল, তখন দেখছে এই সূত্রটা ফলো করছে। ঠিক আছে, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আর বলতে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে আমাদের বোরের যে মডেল দিয়েছিল,
বোর মডেলের সাহায্যে আমরা কি ব্যাখ্যা করতে পারলাম যে লাইন স্পেকট্রাম কেন তৈরি হচ্ছে, কেন কন্টিনিউয়াস স্পেকট্রাম নয়, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করতে পারলাম। আচ্ছা, এবার দেখো আমাদের ক্লাসের বাকিটা কীভাবে আমরা যাব। বাকিটা যাব, এখানে তোমাদের খুবই অ্যাটেনশন কিন্তু প্রয়োজন। আগে আমাদের এসে কিউর কোশ্চেন হতো, মানে তোমাদেরকে অনেকটাই লিখতে হতো এসে কিউর ক্ষেত্রে। এখন তোমাদেরকে কিন্তু আর বেশি কিন্তু লিখতে হবে না, এখানে সময় কোশ্চেন হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কোশ্চেনের জন্য তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। তো বোর মডেলের সাহায্যে আমরা কী জানতে পেরেছি সেইগুলো কিন্তু আমরা তার গাণিতিক রূপগুলো বার করব। যেমন ধরো রেডিয়াস তার গাণিতিক রূপ বার করব, ভেলোসিটি বার করব, তার এনার্জি বার করব, এবং এর সাহায্যে রিডবার্গ যে কনস্ট্যান্টটা পেয়েছে, আমাদের বামার যে রিডবার্গ কনস্ট্যান্ট লাগিয়েছিল সেটা মান দিয়েছিল, সেই মানটাও দেখব এখানে স্যাটিসফাই করছে। রিডবার্গ কনস্ট্যান্টের মান কত? 109677। তো রিডবার্গ কনস্ট্যান্টের কিন্তু আমরা মানটাও কিন্তু বের করব। ওকে, চলো দেখো প্রথমে। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নিই যে বোর যে মডেলটা দিয়েছে, বোর্ডটা একটু ডিস্টার্ব করছে না, বোর মডেল যেটা দিয়েছে তার কিছু কিছু সাফল্য আছে, আর কিছু কিছু জিনিসে বোরও ব্যাখ্যা করতে পারেনি। সেটা হচ্ছে আমাদের এটাকে বলবো আমরা ড্রব্যাকস, বা এটা ত্রুটিও বলতে পারি। সাফল্যের মধ্যে কি কি আছে দেখি। সাফল্যের মধ্যে এক হচ্ছে সে কি বলতে পেরেছিল, স্টেবিলিটি। রাদারফোর্ডের যে মডেলটা ছিল তার একটাই মাত্র মানে মেন ড্রব্যাক ছিল কি, স্টেবিলিটি। যে ইলেকট্রন যদি ঘুরে ঘুরে যদি আমাদের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এসে পড়ে যায়, তাহলে পরমাণুটা স্টেবিল হবে কি করে, সেই স্টেবিলিটির ব্যাখ্যা কিন্তু আমাদের বোর বলেছিল, যেটা আমরা আগের দিন পড়ে বুঝতে পেরেছি। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটম বা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে লাইন স্পেকট্রাম তৈরি হচ্ছিল, যেটা আমরা আজকেই পড়লাম, লাইন স্পেকট্রাম কেন তৈরি হচ্ছিল তার ব্যাখ্যা, সেটাও কিন্তু আমাদের বোরের মডেলের সাহায্যে কিন্তু বুঝতে পেরেছি। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটম বা ওয়ান ইলেকট্রন সিস্টেম, হাইড্রোজেন অ্যাটম বলছি মানে শুধু হাইড্রোজেন অ্যাটম নয়, বোরের মডেলের ক্ষেত্রে মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে যে ওয়ান ইলেকট্রন সিস্টেম। আচ্ছা, ওয়ান ইলেকট্রন সিস্টেমের মধ্যে কী কী আসতে পারে? ধরো হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণুটা ওয়ান ইলেকট্রন সিস্টেম। যদি হিলিয়াম পরমাণু নিই, হিলিয়ামের দুটো ছিল, যদি হিলিয়াম প্লাস নিই তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তো তাহলে কী হবে, এটাও কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেম হবে। ওকে, আচ্ছা, এই হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, এটা কিন্তু আমরা বোরের সাহায্যে বের করতে পেরেছিলাম। আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম বা মুখ্য কোয়ান্টামের ধারণাও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। প্রিন্সিপাল কোয়ান্টাম জিনিসটা কি, এটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই জানবো। আচ্ছা, 5 নম্বরে জানতে পেরেছিলাম এনার্জি স্টেট বা কক্ষপথের যে ধারণা, সেটা কিন্তু আমাদের বোরের মডেলের সাহায্যে জানতে পেরেছিলাম। ত্রুটিতে কি কি আছে, এগুলো মেনলি তোমাদের সাফল্যের মধ্যে পড়ছে। ত্রুটিতে কি, অনলি অ্যাপ্লিকেবল টু ওয়ান ইলেকট্রন সিস্টেম, শুধুমাত্র এক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বোরের এই মডেলটা কিন্তু প্রযোজ্য। যদি দুটো ইলেকট্রন সিস্টেম বা একাধিক ইলেকট্রন সিস্টেম যখন চলে আসবো, তখন কিন্তু আমাদের কিন্তু সেটা আর ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, এই মাত্র যে আমরা পড়লাম লাইন স্পেকট্রাম, একে যদি আরও আমরা ম্যাগনেটিক ফিল্ড আর যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দিই, তখন কিন্তু এই লাইন স্পেকট্রামটা আরও সূক্ষ্ম বর্ণালীতে ভেঙে যায়। সেই ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার জন্য যে বর্ণালীটা ভাঙে, সেটাকে আমরা বলি জিম্যান এফেক্ট। আর
যখন ইলেকট্রিক ফিল্ডের জন্য ভেঙে যায় তখন সেটাকে বলি স্টার্ক এফেক্ট। ঠিক আছে, এই যে কেন ভেঙে যায় এই ঘটনাও কিন্তু আমাদের বোরের মডেলের সাহায্যে বা বোর ব্যাখ্যা দিতে পারেনি। এইটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ভেঙে যায় তখন সেটাকে কী বলা হয়, জিম্যান এফেক্ট। আর ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি ভেঙে যায় তখন সেটাকে স্টার এফেক্ট। কীভাবে মনে রাখবে, একটা মনে রাখলে আরেকটা মনে রাখা সম্ভব। তোমরা মনে রাখো ইলেকট্রিক আর স্টার্ক, স্টার্ক সঙ্গে তোমরা মনে রাখতে পারবে আয়রন ম্যানকে। আয়রন ম্যান অনেকে দেখেছো, আয়রন ম্যানের যে লোকটার নামটা ছিল সে টনি স্টার্ক। তো আয়রন ম্যানের তাকে পাওয়ার দেওয়ার জন্য কী লাগছিল, ইলেকট্রিক ফিল্ড লাগছিল। তো ইলেকট্রিকের সঙ্গে স্টার্ককে মনে রাখো। ঠিক আছে, যা সেটা মনে রাখার জন্য আমি বললাম, সুবিধা হবে। কারণ তোমাদের এমসিকিউ কোশ্চেন ডাইরেক্ট এই কোশ্চেনটা দিতে পারে। 3 নাম্বার একটা জিনিস মনে রাখতে পারছিলাম, মানে ড্রব্যাকস কি, অনলি 2D সিস্টেম বা 2D তার চিত্র, পরমাণুর মডেলটা, এটা ছিল 2D স্ট্রাকচারটাই কিন্তু আমাদের বোর মডেল ব্যাখ্যা করতে পেরেছিল। তোমরা বলে 2D জিনিসটা কি, 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন, 2 ডাইমেনশন, দুটো ডাইমেনশন। ধরো একটা এরকম পাতলা কি আছে, লোহার সিট আছে, এপিস সিট আছে, তার মধ্যে কি তার শুধু দৈর্ঘ্য আছে, লেন্থ, আর তার হচ্ছে প্রস্থ আছে, ব্রেথ। দুটো ডাইমেনশন যেখানে লাগছে সেটা হচ্ছে 2D, যেটা আমরা চোখে সাধারণত যা কিছু দেখি সব কিছুই আমরা দেখি 2D। কিন্তু বর্তমান দুনিয়াতে বা আমাদের মহাবিশ্বের মধ্যে কোনো কিছু কি 2D, সেখানে 3D, 3 ডাইমেনশন চিত্র, মানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং ব্যাসার্ধ আছে। নিজেকেই ভাবো, তোমার একটা দৈর্ঘ্য আছে, তোমার একটা উচ্চতা আছে, আর তুমি কতটা মোটা বা রোগা সেটাকে মাপার জন্য এপার ওপার একটা যদি কিছু ফুঁড়ে দাও তাহলে তার কি ডেপথ পাবে। তো আমরা কি, আমাদের পুরো বডিটা কি 3 ডাইমেনশন। একই রকমভাবে অ্যাটমে কিন্তু 3 ডাইমেনশন হয়, সেটা কিন্তু আমাদের বোর ব্যাখ্যা দিতে পারেনি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আচ্ছা বোর যেটাকে বলেছিল সেখানে ইলেকট্রনগুলোকে কণা বলেছিল, কিন্তু সেটাকে তরঙ্গ সেটা কিন্তু বলেনি। ঠিক আছে, ওয়েভ যেটা বলেছিল, ওয়েভ ধর্মটা কিন্তু বলেনি। একই রকমভাবে হাইজেনবার্গ যে বলেছিল আমাদের, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে, এই যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম কে বলেছিল, ডি ব্রগলির যে তত্ত্ব ছিল সেটা, সেই তত্ত্ব কিন্তু বোর ব্যাখ্যা দিতে পারেনি। হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই ব্যাখ্যাও কিন্তু আমাদের বোরের মডেল থেকে দিতে পারেনি। আচ্ছা, হাইজেনবার্গ, ডি ব্রগলি এগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারতেই শেষের দিকে আছে। দেখো, এবার আমরা যেগুলো জানি, যেগুলো আমরা এইমাত্র জানলাম, যে সাফল্যের মধ্যে রেডিয়াস আছে, এনার্জি স্টেট আছে, এইগুলো কিন্তু আমাদেরকে বের করা শিখতে হবে। আগে না শিখলেও হতো, কিন্তু এখন আমাদেরকে বের করা শিখতে হবে। কি কি শিখবো আমাদের, প্রথমে শিখবো রেডিয়াস বা আর নির্ণয়। কার সাহায্যে, বোরের যে তত্ত্ব আছে সেই তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা শিখব। দেখো কিভাবে আমরা একটা পরমাণুর মধ্যে এই ধরো নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন এই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দাঁড়ানো, এই হচ্ছে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এর চার্জ হচ্ছে ই। আচ্ছা, ভিতরে আছে কি আমাদের প্রোটন। ঠিক আছে, এবার একটা জিনিস ভাবো, যখন পরমাণুটা ঘুরে বেড়ায়, এই পরমাণুর মধ্যে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন এইভাবে ঘুরছে। আচ্ছা, এ যখন এই জায়গাতে স্টেবল হয়ে আছে, নিশ্চয়ই এই দিকে একটা ফোর্স লাগছে আর বাইরের দিকে একটা ফোর্স লাগছে। দুটো ফোর্স যদি সমান হয় তখনই এই ইলেকট্রনটা এই পথে ঘুরতে পারবে। তো দুটো ফোর্স কি, একটা হচ্ছে অভিকেন্দ্রিক বল আর একটা অপকেন্দ্রিক বল। আচ্ছা, বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেইটা কি, আর এই দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা কি। তা বাইরের দিকে যখন অপকেন্দ্রিক বল লাগে, অপকেন্দ্রিক বলের যে সূত্রটা সেটা কি, mv²/r, মানে এই বাইরের দিকে যে ফোর্স লাগছে। আর ভিতর দিকে কে ফোর্স লাগাচ্ছে, এই দুটো যে চার্জ পার্টিকেল আছে, একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন, তাদের মধ্যে যে চার্জের আকর্ষণ সেইটাই হচ্ছে আমাদের কি, অভিকেন্দ্রিক বল। সেটা হচ্ছে Q1 Q2/r।
আর স্কোয়ার। এটা কে বলেছিল? কুলম্ব বলেছিল ইলেকট্রিসিটি আবিষ্কার যখন করা। তাহলে অভিকেন্দ্রিক বল আর অপকেন্দ্রিক বল এই দুটো কিন্তু সমান। তাহলে Q1 Q2/r স্কোয়ার সমানই হবে আমাদের কি mv²/r। এবার এখানে Q1 Q2 যে চার্জটা আছে এটা তো সবসময় মেপে মেপে বলা সম্ভব নয়। ইলেকট্রনের টার্মে যদি আমরা বলি তাহলে কি হবে? ধরো এখানে আমাদের কতগুলো প্রোটন আছে? জেডটা প্রোটন আছে, জেড পরিমাণ প্রোটন আছে। আচ্ছা, জেড কেন বলছি আমরা? যখন আমরা কোনো পরমাণুকে বা মলিকিউলকে যদি আমরা ডিনোট করি তখন এখানে দিই জেড মানে পরমাণু ক্রমাঙ্ক, আর এখানে দিই ভর সংখ্যা বা এ। ঠিক আছে, এই জেড মানে কি? প্রোটনের সংখ্যা। তাহলে জেড পরিমাণ প্রোটন অবশ্যই আছে এখানে। তো জেড পরিমাণ প্রোটনের চার্জ কি হবে? জেড। আচ্ছা, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান, তাহলে এটাকে সুবিধার্থে আমরা ই দিয়ে প্রকাশ করি, কারণ চার্জটা নিয়ে আমার কাজ, তার পজিটিভ নেগেটিভ নিয়ে আমার কোনো কাজ নেই, কারণ কুলম্বের সূত্রে শুধু চার্জের কতটা পরিমাণ চার্জ আছে সেটাকেই শুধু আমরা ডিফাইন করেছিলাম। তাহলে যদি Q1কে আমরা জেড ই ধরি, জেড ই পরিমাণ চার্জ আছে, আর বাইরে কি ঘুরছে? ইলেকট্রন ঘুরছে, তার জন্য ই চার্জ ধরি, আর নিচে হচ্ছে কি আর স্কোয়ার। মানে কুলম্ব যেটা বলেছিল যদি Q1 Q2 চার্জ থাকে, Q1 Q2 চার্জ থাকে, আর তাদের মাঝের যদি দূরত্ব থাকে আর, তাদের মাঝে যদি দূরত্ব থাকে আর, তখন তাদের মধ্যে অ্যাক্টিং ফোর্স কী হবে? সেটা হচ্ছে Q1 Q2/r স্কোয়ার। ফোর্স প্রপোর্শনাল টু Q1 Q2/r স্কোয়ার। যখন ইলেকট্রিক ফিল্ড আমরা ফিজিক্সে পড়েছি এখানে প্রপোর্শনাল তুলতে যে 1/4πε0 লাগিয়েছো, কিন্তু আমাদেরকে এইটা এখন লাগবে না, আমরা শুধু ফোর্সের প্রপোর্শনটাকে সমান করে দেখছি। এইটা সমান কি হবে? mv²/r। আচ্ছা, এখান থেকে কি দেখছি আমরা? কি কাটছে? এখান থেকে একটা আর কাটছে। আচ্ছা, এখান থেকে আমরা কি বার করছি? ভি স্কোয়ার সমান কি বেরোচ্ছে আমাদের? জেড ই²/mr, এটা বেরিয়েছে। আচ্ছা, এটাকে আমরা রাখি আলাদা করে, ভি² সমান জেড ই²/mr। আচ্ছা, তোমরা বলবে তাহলে এখান থেকে বোর কোথা থেকে এলো? আচ্ছা, এবার আসবে বোর। বোর বলেছিল আমাদের কি? বোর বলেছিল, এটা যদি 1 নম্বর সলিউশন রাখি, বোর বলেছিল mvr সমান কি বলেছিল? nh/2π। তো এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, তোমাদের দেখো একটু ধৈর্যটা একটু কম এখন জানি আমি, কারণ হচ্ছে এখন রিলসের যুগে ধৈর্যটা খুবই কমে যায়। তো তোমাদের কনসেন্ট্রেশনটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে এমসিকিউর মধ্যে দেখতে পেতে পারো, যে কোনটা বলো আর এর রাশিমালা, তখন তোমরা ভুলে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং কনসেন্ট্রেশনের সাথে দেখো, পারলে ভিডিওটা 1.5x করে দাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যাবে। তা আমার তো একটা লিমিটেশন আছে, আমি একটা নির্দিষ্ট স্পিডে বকতে পারি, এত স্পিডেও বকা সম্ভব নয়। তাহলে তোমরা কিন্তু ইউটিউবের কাছে সে অপশানটা আছে, 1.5x তোমরা করে নাও। আচ্ছা, এখান থেকে তো যদি ভি বার করি আমরা কি বেরোবে? ভি সমান বেরোবে nh/2π ইন্টু mr। আচ্ছা, কিন্তু আমাদের এখানে ছিল কি ভি², তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? এটা বেরোবে ভি² সমান কি বেরোবে? n² h² 4π² m²r²। হয়েছে? এবার এই দুটোকে আমরা ইকুয়েট করে দিই, এইটাকে আর এটাকে যদি আমরা ইকুয়েট করে দিই, এইটাকে এটাকে যদি আমরা ইকুয়েট করে দিই, ইকুয়েট করে যদি লিখি আমরা, তাহলে কি হবে? আচ্ছা, জেড ই²/mr সমান আমরা কি লিখতে পারি? n² h² 4π² m²r²। ওকে, এবার দেখো কী কী কাটছে, দেখো একটা এম কাটছে, এই একটা এম এর সাথে, একটা আর কাটছে এখানে, আর একটা আর এর সাথে, আর কিছু কাটছে? আর কিছু কাটছে না। তাহলে এবার আটটাকে আমাকে হিসাব করতে হবে, আটটাকে এদিকে নিয়ে চলে যায় আর জেড² এদিকে নিয়ে চলে যায়, তাহলে কি বেরোবে আমাদের? কি বেরোবে দেখি কি বেরোচ্ছে? আর সমান বেরোবে n² h² 4π² এম একটা রয়েছে এম জেড ই²। তাহলে এটা কিন্তু আমাদের আর এর রাশিমালা পেয়ে গেছি। মানে দেখো এন, এন তো আমরা জানি এন মানে কত নম্বর কক্ষপথ, যে আমার 7টা কক্ষপথ ছিল সেই কক্ষপথের মধ্যে সেই কক্ষপথটাকে এন দিয়ে ডিনোট করছে। এটাকে 1 নম্বর ধরেছি, 2 3 4 5 6 7 পর্যন্ত যেতে পারি। তো সেই এন সমান হচ্ছে হতে পারে 1 2 3
4 5 6 7। আমরা যেইতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব এন এর মানটা হচ্ছে সেটাই। এইচ মানে হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, 4 মানে আমরা শুধু জানি, পাই একটা জানি, পায়ের মান আমরা জানি, এম মানে তো বুঝতেই পারছি, এম মানে হচ্ছে আমাদের এখানে ইলেকট্রনের ভর, জেড তো আমরা যে পরমাণুটা নেব তার হচ্ছে জেড সম্বন্ধে জানি, আর ইলেকট্রনের চার্জ তো আমরা জানি। হয়েছে? চলো তাহলে আমাদের কি হলো, আর এর রাশিমালাটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা মনে রাখবে। নেক্সট দেখো, আর যখন পেয়ে গেছি তাহলে আমাদেরকে কী বার করতে হবে এবারে, ভেলোসিটি। ভেলোসিটি বা গতিবেগ বার করব। এনতম কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরবে সেই ইলেকট্রনের গতিবেগ বার করব। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম ভি সমান একটা জিনিস পেয়েছিলাম আমরা, এন এইচ বাই 2 পাই এম আর, এটা পেয়েছি। আচ্ছা, আর এর রাশিমালা আমরা কি পেয়ে গেছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার পেয়েছি। আচ্ছা, ভি সমান এটা কোথাতে গেল, এমভিআর, এমভিআর সমান হচ্ছে এনএইচ বাই 2 পাই, দেখো এমভিআর সমান এনএইচ বাই 2 পাই, এখান থেকে পেয়েছি। আচ্ছা, এটা কীভাবে লিখতে পারি, দেখো ভি সমান এইগুলোকে সরিয়ে নিচ্ছি, যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে সরিয়ে নিচ্ছি, এনএইচ বাই 2 পাই এম গুণিত 1/r, এইভাবে লিখতে পারি। আরটাকে আলাদা করে বার করেছি। আচ্ছা, এই আর এর মানটা এটাকে বস করাবো, এটা 1/r আছে মানে এটা হচ্ছে এই অনুপাতটা উল্টে যাবে, তাহলে কী হবে, এনএইচ বাই 2 পাই এম গুণিত, এটা যদি উল্টিয়ে লিখি তাহলে কী হবে, উপরে হবে কি 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। হয়েছে? দেখি কী কী কাটছে, এটা সমান আমাদের কি ভি। আচ্ছা, একটা এন কাটছে, একটা এইচের সাথে একটা এইচ কাটছে, 2 দিয়ে কাটলে 4কে 2 হবে, পাই একটা পাই কেটে যাচ্ছে, এম এম কেটে যাচ্ছে। তাহলে আমাদের ভি সমান কি পড়ে থাকছে, ভি সমান আমাদের কি পড়ে থাকছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, ভি সমান আমাদের পড়ে থাকছে কি 2 পাই জেড স্কোয়ার, 2 আছে, পাই আছে, জেড স্কোয়ার পড়ে আছে, তার সঙ্গে নিচে পড়ে আছে এনএইচ, এটা সমানই আমাদের ভি, ভি এর রাশিমালা পেয়েছি। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমাদের একটা জিনিস জেনে নিই, আর এর ক্ষেত্রে যেটা আমরা জেনেছিলাম। আচ্ছা, যদি আমরা প্রথম কক্ষপথের রেডিয়াস জেনে থাকি, যে বারবার সব জায়গায় এটাকে প্রয়োগ করাটা খুব চাপের, যদি প্রথম কক্ষপথের কোনোভাবে ব্যাসার্ধ জানতে পেরে যাই তাহলে কি আমরা এনতম কক্ষপথ মানে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ কি জানতে পারি, তাহলে কী করতে হবে, অনুপাত নিতে হবে, R1/Rn করি যদি আমরা। আচ্ছা, R1-এর ক্ষেত্রে n সমান 1 বসবে, আর n-এর সময় n সমান যেটা আমরা থাকবে সেটা বস করাবো। আচ্ছা, Rn সমান তাহলে এটা 1 যদি বসিয়ে যায়, n স্কোয়ার সমান যদি 1 বসাই তাহলে কী হবে, শুধু এইচ স্কোয়ার পড়ে থাকবে বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার পড়ে থাকবে। আর এনতম কক্ষপথের ক্ষেত্রে কী পড়বো, এন এর ক্ষেত্রে এন তো রাখবো, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে পুরোপুরি, এইচ স্কোয়ার কেটে যাবে, তাহলে R1/Rn সমান কী পড়ে থাকবে আমাদের 1/n স্কোয়ার। আচ্ছা, তাহলে যদি আমরা Rn বের করি তাহলে কী হবে, Rn এদিকে গুণ হচ্ছে একের সঙ্গে Rn সমান R1 গুণিত n স্কোয়ার। তাহলে যদি আমরা প্রথম কক্ষের ব্যাসার্ধ জানতে পারি তাহলে হচ্ছে আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ শুধুমাত্র সেই কক্ষপথের নাম্বারটাকে যদি স্কোয়ার করে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা জানতে পারবো। একই রকমভাবে ভি এর ক্ষেত্রে কী হবে, তোমাদের ডাইরেক্ট শুধু মনে রাখো, একইভাবে তোমরা করে নেবে। তাহলে ভি এন সমান হবে V1, প্রথম কক্ষপথে যদি আমরা গতিবেগ জানতে পারি তাহলে 1/r। এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন নিতে পারে, এখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, অথবা ভি এর রাশিমালা থেকে ডাইরেক্ট এমসিকিউ দিতে পারে। চলো, ভি জেনে নিয়েছি, এবার জানবো এনতম কক্ষপথের এনার্জি। বোর আমাদের মেন কথাই বলেছিল যে প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট এনার্জি আছে বলেছিল, তাহলে তাই এনার্জি যখন বলেছে তাহলে এনার্জি তো আমাদের জানা দরকার। আচ্ছা, EN যদি এনার্জি ধরি সেটা তাহলে কী কী থাকবে, একটা কতগুলো এনার্জি হতে পারে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হতে পারে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি সমান কি জানি আমরা, হাফ অফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে পোটেনশিয়াল এনার্জিটা কী হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি হবে জেড মাইনাস জেড স্কোয়ার বাই আর। তোমরা বলবে এটা কীভাবে এলো, তোমরা বলবে এটা কীভাবে এলো, আমরা এটা মুছি একটুখানি, দাঁড়াও।
দেখো যদি কোনো একটা আইসোলেট পরমাণু থাকে আর একটা আইসোলেট ইলেকট্রন থাকে, সেটাকে আর একটা আইসোলেট চার্জ আছে, তোমরা ফিজিক্সে পড়ে থাকবে, আইসোলেট চার্জ আছে, এখানে একটা ধরো চার্জ আছে, একটা চার্জ আছে, এখানে প্রোটনের ক্ষেত্রে প্রোটনের চার্জ আছে, পজিটিভ চার্জ। একটা আইসোলেট ইলেকট্রনকে যদি ইনফাইনাইট থেকে যদি আমরা সেই চার্জ থেকে আর দূরত্বে এসে প্লেস করি, তাহলে যেইটা মানে আমাদের শক্তিটা লাগে সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল তোমরা বিভব বিভব যখন পড়বে তোমাদের আই থিঙ্ক ফিজিক্সে আছে, সেখানে কিন্তু তোমরা জানতে পারবে যে এটাকে বলছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। আর এটা সমান কী হবে? আচ্ছা, দুজনের মধ্যে আকর্ষণ অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, আর সমান যদি ইনফাইনাইট থেকে আর সমান যদি আরে নিয়ে আসি, মানে রেডিয়াসটা ইনফাইনাইট থেকে যদি আরে নিয়ে আসি, আর এখানে যদি ডিআর লাগাই, তখন এইটা যদি আমরা ইন্টিগ্রেট করি তখন সেটা বেরোবে আমাদের মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে আর। ওকে, যদি আমরা এটা বের করি তাহলে এইটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই সূত্রটা কী হবে? হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস জেড স্কোয়ার বাই আর। ওকে, যদি আমরা এখানে এটাকে ভাঙি, এম তো আমরা জানি, ভি স্কোয়ারটা কি? ভি স্কোয়ার সমান আমরা আগে দেখো বের করেছিলাম, আগে আমরা ভি স্কোয়ার সমান বের করেছিলাম আর বেরোনোর সময়, আর এর সময় আমরা ভি স্কোয়ার বার করেছিলাম, সেটা কি জেড স্কোয়ার বাই এম আর। এটাকে চলো বসিয়ে দিই, এটাকে বসিয়ে দিই জেড স্কোয়ার বাই এম আর মাইনাস জেড স্কোয়ার বাই আর। দেখো একটা এম কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা? হাফ অফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর। যদি এটাকে আমরা ইকুয়েট করি তাহলে পাবো আমরা কি? মাইনাস জেড স্কোয়ার বাই টু আর পাবো। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? মাইনাস জেড স্কোয়ার বাই টু গুণিত ওয়ান বাই আর লিখতে পারি। আচ্ছা, ওয়ান বাই আরের জায়গায় আরের যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সূত্রটা চলে আসবে এন তম কক্ষপথে আমাদের এনার্জির সূত্রটা চলে আসবে। তাহলে কি বসে আমরা এখানে মাইনাস থাকছে, জেড স্কোয়ার যেমন আছে তেমন থাকছে, দুই এখানে বস করে দিচ্ছি। আরটাকে উল্টিয়ে লিখতে হবে, আরের আমরা এইমাত্র পড়লাম, তাহলে কী হবে? 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। চলো দেখি কী কী কাটে, দেখা যাক কী কী কাটছে। কিছু কাটছে না, কিছুই কাটছে না। তাহলে এটাকে ডাইরেক্ট লেখা শুরু করি, এটাকে ডাইরেক্ট লেখা যদি শুরু করি তাহলে কী কী পাচ্ছি আমরা? আচ্ছা, কাটছে দুই, আর এখানে দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে দুই কাটছে। ঠিক আছে, তাহলে কী হবে? 2 পাই স্কোয়ার এম তো রয়েছে, এম দুটো জেড, জেড স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার, তাহলে e⁴, আর নিচে থাকছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। অবশ্যই এখানে মাইনাস লাগাবে, তাহলে মাইনাস। এটা সমান আমাদের এনতম কক্ষপথের এনার্জির আমাদের রাশিমালা। চেষ্টা করবে এটা মুখস্থ করার, যদি এইগুলো নিট আর জেইর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। নিট আর জেইয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এইচএসের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এইচএসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের এইচএসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। নিট আর জেইয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রাশিমালাগুলো। আচ্ছা, এর ক্ষেত্রেও যদি আমরা E1 আর EN-তম কক্ষপথের করি তখন যে সূত্রটা বেরোবে সেটা কী বেরোবে? EN সমান E1 প্রথম কক্ষপথের এনার্জি ডিভাইডেড বাই 1/n স্কোয়ার। এইটা তোমরা মনে রাখবে, এইটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণু বা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, মেনলি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ধরো যেখানে একটা ইলেকট্রন আছে, তার গ্রাউন্ড স্টেট বা E1 এক নম্বর কক্ষপথের যে শক্তিটা হয় সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এইটাকে কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে যদি আমাদের n-তম কক্ষপথে একটা চাই যে এটা তো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3, 4, 5 অনেক রকম কক্ষপথ হবে, যদি তোমাদেরকে বলে দেয় 5 নম্বর কক্ষপথের তোমাদের হচ্ছে এনার্জি কত, তাহলে তোমরা বুঝতে পারবে যে E5 5 নম্বর, EN মানে E5, তার কক্ষপথে ব্যস্ত এই শক্তি স্তর কত? -13.6 EV
গুণিত কী হবে 1/5×5=25, 1/25 মানে n স্কোয়ার ছিল। যদি এটা ইকুয়েট করে দেখবে তোমাদের কত অ্যান্সার আসছে, তাহলে অ্যান্সারটা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও। নেক্সট দেখো বোর্ড তো আমাদের এইসব, আচ্ছা বোর্ড সাহায্যে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট, এইমাত্র বলেছিলাম না রিডবার্গ কনস্ট্যান্ট কিছুক্ষণ আগে পড়াচ্ছিলাম, এটার মান কত ছিল আমাদের 109,677, এই মানটা কিন্তু ক্যালকুলেট করেছিল। কিভাবে করেছিল তোমাদের জাস্ট বলছি, এখানে কিন্তু বিশাল কিছু জানার দরকার নেই, এখানে রাশিমালাটা যদি মনে রাখতে পারো খুবই ভালো, আদারওয়াইজ খুব একটা জানার দরকার নেই। ধরো এই একটা শক্তিস্তর ছিল, এই একটা শক্তিস্তর আছে, এটা হচ্ছে ই ধরো 1 আর এটা হচ্ছে E2। আচ্ছা এখান থেকে যখন এখানে নামছিল ইলেকট্রনটা, তখন এটা তরঙ্গের আকারে শক্তি ত্যাগ করছিল, তরঙ্গের আকারে শক্তি আমাদের ত্যাগ করছিল, যেটা হচ্ছে আমাদের লাইন স্পেকট্রামে পাচ্ছিলাম। তো আমরা একটা জিনিস শক্তি জানি, শক্তি সমান ই সমান এইচ নিউ পরিমাণ শক্তি জানি। আচ্ছা এইবার যদি আমরা এইচ নিউটাকে যদি সমান করি, এইচ নিউটাকে যদি আমরা সমান করি তাহলে কী হবে, E2 - E1, মানে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বরের নাম ছিল, 2 নম্বর না মানে বলতে চাইছি যে একটা নির্দিষ্ট কক্ষপথ ছিল সেখান থেকে আরেকটা জায়গাতে নেমেছে, এই দুটো যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে ই এর ওই রাশিগুলো যদি আমরা বোস করিয়ে দিই আর এখানে এইচ নিউ সমান যদি বোস করাই, তাহলে নিউ সমান এখানে c/λ যদি বোস করাই, ঠিক আছে, নিউ সমান c/λ যদি বোস করায় আর এখানে রাশিগুলো যদি বোস করায়, তখন আমাদের আর এর মানটা আসবে। আচ্ছা এই এইচ নিউর সঙ্গে সমান, এই নিউর সঙ্গে সমান ছিল আমাদের কি, নিউ সমান ছিল আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। দেখবো একই রকম রাশিমালা তৈরি হবে এখানে। তো আর এর সঙ্গে তখন ইকুয়েট করে দেখবো, আর সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 2π² m e⁴ ডিভাইডেড বাই সি মানে হচ্ছে লাইটের স্পিড আর HQ, এইটা আমাদের বেরোবে। আর এইটা যদি মানগুলো আমরা বোঝ করাই তখন আমরা এটা বেরোবে 109,677, এই মানটা তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা একটা জিনিস আমরা একটু ভুলে গেছি, জানো বলতে, তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এখানে যে বামার শ্রেণীটা আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা একটা আছে, বামার শ্রেণীটা শুধুমাত্র দৃশ্যমান বর্ণালী রেঞ্জে কিন্তু পড়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে, বামার শ্রেণীটা। তো আমাদের বোর মডেলের সাহায্যে সমস্ত কিছু আমরা কিন্তু জিনিস জানলাম। এবার বোর আমাদের বলেছে কি 2D মডেল বলেছিল, এখানে সোমারফিল্ড বলে একটা লোক ছিল, সোমারফিল্ড বলে একটা লোক এসেছিল, সোমারফিল্ড যে আমাদের জিমেন এবং স্টার্ক যে এফেক্টগুলো ছিল সেগুলোকে আরও মানে ব্যাখ্যা করে দেখলো, ঠিক আছে, উচ্চ বীক্ষণ বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে, হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপ যার ইংরেজি হচ্ছে ওইটা, যে হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপ, সেখানে জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট এগুলো সবগুলোকে দেখলো যে বোর বলেছে তার একটা রেডিয়াস আছে, মানে হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ সব এই তোমার হচ্ছে কক্ষপথ সবসময় রাউন্ড বা বৃত্তাকার। সোমারফিল্ড বলছে না, শুধু যে বৃত্তাকার তা নয়, এখানে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথও কিন্তু আছে, উপবৃত্তাকার কক্ষপথও কিন্তু আছে। সোমারফিল্ড বলেছিল উপবৃত্তাকার কক্ষপথও আছে, ও এমন বলেনি যে শুধুমাত্র উপবৃত্তাকার কক্ষপথ আছে, বলেছিল বৃত্তাকারও যেমন আছে তেমনি উপবৃত্তাকার কিছু কক্ষপথও কিন্তু আছে। সেখান থেকে সোমারফিল্ডের থেকে আমাদের 3D যে মডেলটা, 3D মডেল, এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম। পরে আরও আমাদের ডিপ যখন কোয়ান্টাম থেকে পড়েছি, কোয়ান্টাম যখন দেখব সেখানে কিন্তু আরও কিন্তু আমরা মানে ভালোভাবে বুঝতে পারবো যে 3D মডেলটা কীভাবে কাজ করে, 3D মডেলটা সেইগুলো তোমাদের ইন্টারেস্টিং একটা ভিডিওর মাধ্যমে জানাবো, যে আমরা SPDF এগুলো যে পড়ে থাকি, SPDF এসে বলি গোল স্ট্রাকচার, P এর ডাম্বেল স্ট্রাকচার, D এর ডবল ডাম্বেল, ঠিক আছে, এগুলো কীভাবে এসে দেখতে কেমন হয়, এই ডাম্বেলগুলো কীরকম কীভাবে দেখতে হয়, কোথায় ইলেকট্রন থাকে, কোথায় নিউক্লিয়াস থাকে, এগুলো কিন্তু আমরা যখন ছোটোবেলায় পড়েছিলাম আমাদের টিচাররা কিন্তু বলেনি, কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। নেক্সট দিন আমরা এগুলোই শুরু করব, যে কোয়ান্টাম, প্রিন্সিপাল কোয়ান্টাম, মুখ্য কোয়ান্টাম, গৌণ কোয়ান্টাম, ম্যাগনেটিক কোয়ান্টাম এগুলো জানবো, তার সঙ্গে পাউলির নীতি জানবো, তার সঙ্গে অব্বাউ প্রিন্সিপাল জানবো, এবং সেখান থেকে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু আমরা নেক্সট দিন জানবো।
চলো আজকের ক্লাস সেখানেই শেষ হচ্ছে। তবে দাঁড়াও, আরেকটা কথা, তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের যুক্ত হয়ে যাও। আমরা এই ভিডিও ডিসক্রিপশনের নিচেই আমাদের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামের, অথবা তোমরা আমাদের মানে চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও কিন্তু দেখতে পারো, টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই নোটসগুলো দেখছি আমি যদি পিডিএফ বানিয়ে তোমাদেরকে সেখানে প্রোভাইড করতে পারি, মানে ক্লাস নোটসগুলো প্রোভাইড করবো, এবং সেখানে আমাদের কবে কী ক্লাস হবে সব কিছু আমরা কিন্তু জানবো, কারণ এখন আমার শরীরটা খারাপের জন্য ক্লাসগুলো ঠিকঠাক সময়ে হচ্ছে না। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর তোমাদের যদি বন্ধুদেরকে মনে হয় যে বন্ধুদের মধ্যে কাউকে শেয়ার করার দরকার আছে, শেয়ার করে দাও। আর একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ দক্ষিণা হিসাবে এখানে তো পুরোপুরি তোমাদেরকে ফ্রিতেই পড়াচ্ছি, আর ফ্রিতেই পড়াবো তোমাদেরকে পুরো পুরো 11 এবং 12 তোমরা এখানে পুরো ক্লাসটা, মেনলি কেমিস্ট্রি, আর যদি সময় পাই ফিজিক্সের কিছু কিছু ক্লাস। তোমার যদি ডাউট থাকে যে কোনো ফিজিক্সের ক্লাসে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও যে স্যার ফিজিক্সের আমার এই জিনিসটা ডাউট আছে বা এই জিনিসটা ডাউট আছে, তো সেপারেট ভিডিও কিছু কিছু আনার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।